ডায়াবেটিস নিয়ে ভয় পাবেন না, সচেতন থাকুন। বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে বাড়ি থেকে ভিডিও কনসালটেশনের মাধ্যমে সেরা চিকিৎসার সুযোগ নিয়ে নিন। স্বাগতম, শুভ সন্ধ্যা। একটা অদ্ভুত মেডিকেল প্রোগ্রাম করতে চলেছি, যেটার মধ্যে আপনাদের উদাসীনতার কারণে অসুস্থতা দিকে এবং কি ভয়ঙ্কর অসুস্থতা থেকে ধীরে ধীরে খারাপের দিকে চলে যাবার জায়গাটা আটকাবার জন্য যিনি এসছেন তিনি স্যার রাজদীপ দত্ত। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং স্যার ডক্টর প্রফেসর তো রয়েছেই, স্যার উপাধি বা নাইটহুড উপাধি, এই যে ক্যালকাটা নাইট রাইডার্সরা খেলে দেখেছেন তো, এই নাইট কথাটা হচ্ছে গিয়ে কে দিয়ে, এই নাইটটা তিনি পেয়েছেন কিন্তু লন্ডন থেকে, এবং ইউএসের কানেক্টিভিটি তার সঙ্গে যুক্ত রয়েছে। আমরা ক্রমশই আসব। কেমন লেগেছিল যখন জানতে পারলেন যে আপনি এই উপাধিগুলো চিকিৎসার জন্য পাচ্ছেন? দেখুন, বেসিক্যালি এটা সবসময় মানে আনন্দের কথা, কিন্তু যারা সত্যিকারের সাধনায় রত থাকে না, তারা ফলের আশা করে না। তো আমার কাছে যখন নাইটটা এসছে তখন আমার কাছে ভালো লেগেছে, কিন্তু যে বিরাট ভালো লেগেছে এটা নিয়েই বসে থাকি বা এটা নিয়েই বসে থাকি এরকম ব্যাপার না, কারণ আমার ফেলিয়ার প্রচুর। আমার যদি 20 বছরের ফেলিয়ার দেখেন, সেটা প্রচুর না। আপনি তো এক্সপেরিমেন্ট করেছেন না? হ্যাঁ, একটা জায়গাতে যদি আপনি এক্সপেরিমেন্ট করেন এবং ফেল না করেন, তাহলে সন্দেহের জায়গা তৈরি হয় একদম। এবং যে কারণে আজকে আমার যে রিসার্চ মেডিসিনগুলো সেগুলোর পেটেন্ট রয়েছে, টক্সিকোলজি পাস করে গেছে ইউএসএফডিএ, ভারত সরকারের কাছে সেটা একটা প্রসিদ্ধি পাওয়া গেছে। শুধু না, এবং ইউএসএফডিএ তো অ্যাপ্রুভড। তাই না? সেটা তো বললামই প্রথমে, মানে ভারত সরকারের কাছে যে অ্যাকসেপ্টেন্সি, সেটা কি অস্বীকার করা যায়? একদমই নয়। সেই জন্য মানে আমি আমার কাজটার দিকে বেশি ফোকাস, তবে আনন্দ লেগেছে, এটা ঘটনা, এবং এইরকম ভাবেই কাজ করে যেতে চাই। আগামী দিনে আরো অনেক বড় বড় আছে তো। বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আপনি যুক্ত ছিলেন অ্যাডভাইসার এখনো, এবং এখনো সেই কাজটা করতে করতে আবার ডাক্তারির কাজটাও করে যাচ্ছেন। হ্যাঁ, আমি যেমন বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটি অফ ইউএসএ তে যাই, তারপর লন্ডনে যাই, তারপর সিঙ্গাপুরে যাই, বাংলাদেশে গেছি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে গেছি, মানে বিরাট প্রশস্তি একটা। হ্যাঁ, মানে মেডিকেল সায়েন্স নিয়ে, হ্যাঁ, সে করোনার টাইম থেকেও আমি অবশ্যই কাজ করেছি। বললাম তো, ওটা আমি শুনছিলামও বটে, যে বিরাট একটা প্রশস্তি পাচ্ছেন আপনি বিভিন্ন, কারণ তখন ওই এমআরএনএ নিয়ে যে সমস্যা ছিল, হ্যাঁ, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যে ভ্যাকসিন খুব একটা ভালো কাজ করবে না। তাই তো হচ্ছে, আমি বলেই দিয়েছিলাম যে ভ্যাকসিন খুব একটা কাজ করবে না, সব নেগেটিভ ব্যাপার স্যাপার হচ্ছে। কি করে হয়? আপনি একটা এমআরএনএ ভাইরাস, আপনি তাকে টার্গেট করলেন যে সে এখন একটা ছুঁচো হয়ে আছে, তো আপনি ছুঁচোকে মারার জন্য একটা বেগন স্প্রে বানালেন। এই ভ্যাকসিন তো মানে বেগন স্প্রে, মানে মেডিসিন যেটা দিয়ে ওই ভাইরাসটাকে মারা যাবে। এবার দেখলেন ও B16 ছিল, B1619 হয়ে গেল। তার মানে ও তখন কিন্তু আর ছুঁচো নেই, তখন হয়তো বাঘ হয়ে গেছে, কিন্তু আপনার কাছে তখন ওই বেগন স্প্রে। তা বেগন স্প্রে দিয়ে আপনি বাঘ মারবেন? সে তো সম্ভব না। আবার বাঘের জন্য আপনি যখন ঠিক করলেন বন্দুক বানাবো, তো তখন ওই হাতি হয়ে গেছে B1619 আবার চেঞ্জ করে অন্য আরেকটা জিনোমে কনভার্ট হয়ে গেল। তাহলে তখন হয়তো দেখা গেল মশা হয়ে গেছে। তা আপনি কি বন্দুক দিয়ে তখন মশা মারবেন? এরকম হয় নাকি? এমআরএনএ ভাইরাস তাই। স্যার, এবার আজকে আমরা যেটা ধরতে চাইছি সেটা আজকে ঘরে ঘরে, এবং আমার মনে পড়ছে বছর 20 আগে কোনো একটা অনুষ্ঠানে কেউ একজন বলেছিলেন যে এত টেনশন এবং এত ব্যাপার স্যাপারের থেকে ঘরে ঘরে সুগার বাড়ছে, এবং সুগার বাড়লে যে জিনিসটা হয়, সম্প্রতি আমার এক বন্ধুর স্ত্রী হঠাৎ শরীর খারাপ, একেবারে 400-র উপর সুগার, ফাট, মানে তার ছিল খানিকটা, মানে সেটা দেখে তিনি আরো অসুস্থ হয়ে গেছেন, এমন অবস্থা। তাহলে দেখুন, একটা কথা খোলাখুলি আপনাদের বলি, হ্যাঁ, হাই প্রেশার থাকলে তারও খুব রিস্ক ফ্যাক্টর থাকে, যে হাই প্রেশার, কিন্তু ওষুধ দিয়ে তবু ঠিক আছে, সে একটা নর্মাল খাওয়া দাওয়া বা হাঁটা চলা, মানুষের সঙ্গে ঘোরাফেরা, এইগুলো করতে পারে। সুগার হলে সকাল থেকে রাত্রি অবধি কী খাবো, কতটুকু খাবো, তাহলে কি আবার বেড়ে যেতে পারে। আবার অনেক সময় সুগার ফল করলে আপনি টাল খেয়ে পড়ে যাবেন, আপনার স্বাভাবিক জীবনযাত্রা থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে। এবং এটা চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছেন যে সুগার একবার যদি প্রবেশ করে কোনোদিন ঠিক হবে না।
এবং এটাও তারা বলে দিয়েছে যে যত ভুঁড়ি বাড়বে তত সুগার হওয়ার টেন্ডেন্সি থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা নন টেকনিক্যাল লোকেরা যেটা শুনেছি। কিন্তু আমরা সচেতনতাও তো রাখতে হবে তার সঙ্গে। এই সচেতনতার জায়গা থেকে স্যার দত্ত আমার পাশে বসে রয়েছেন, আমি অত্যন্ত গর্বিত ওনার সঙ্গে অনুষ্ঠান করে। আপনি আমাকে বলুন যে এটা কি আমাদের গাফিলতিও থাকছে? একদম উদাসীনতা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। এবং আমি দুটো জায়গায় আমি অবশ্যই আপনার সঙ্গে একটু কন্ট্রাডিক্ট করব। সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস হয়ে গেলে আর সারে না। না না, এটা তো আমরা জানি না, এটা আপনারা জানলেও সঠিক জানেন না। এটার মেডিকেল এভিডেন্স অনেক আছে, কারণ আমরা একদম এভিডেন্স বেসড আমরা ট্রিটমেন্টের উপর দিয়ে অনেকে যারা কাজ করে থাকে তারা জার্নালে প্রকাশ করে থাকে। এরকম ডেফিনেটলি অনেক ইউনিভার্সিটি তার জার্নালে প্রকাশ করেছে। আমারও বেশ কিছু কেসেস আমি দেখিয়েছি যেখানে ডায়াবেটিস কিন্তু টাইপ 1 ডায়াবেটিস কিন্তু রিভার্স করানো একটু চাপের। মানে প্রথমের দিকে যদি বলতে হয় যে টাইপ 1 ডায়াবেটিস রিভার্স করেই না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু রিভার্সেবল এবং তার রেটটা কিন্তু একেবারে কম না। 10 to 15% লোক যদি সত্যিকারে চায় তারা কিন্তু তাদের ডায়াবেটিসকে রিভার্স করতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ডায়াবেটিস কিন্তু রিভার্স করানো যায়। তার জন্য দরকার হচ্ছে গিয়ে প্রপার ডায়েট, প্রপার মানসিকতা, প্রপার গাইডেন্স, প্রপার সব কিছু, এবং প্রপার সাপ্লিমেন্ট অলসো। ওই দুমদাম খেলে হবে না। আর একটা যেটা আপনি বললেন না, আমাদের ডায়াবেটিস হলেই পাড়ার দিদি, কাকিমা, জেঠিমা, জ্যাঠা, কাকা এরা এসে এক এক রকম এক একজন এক একটা ডায়েট দিয়ে চলে যায়। হ্যাঁ, কেউ বলে তুমি একটু নিম খেয়ে নাও, হ্যাঁ, তো নিম বাসক খেয়ে নিতে শুরু করে দেয় পেশেন্টরা, এবং তারা ভাবে যে হ্যাঁ খাচ্ছি তো সত্যিই তো কম আছে। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত মাত্রায় নিম যদি পেটের ভেতর ঢোকে সেটাও একটা ডিসঅর্ডার তৈরি করে আমাদের শরীরের মধ্যে, এবং ডার্মিস লেয়ারে ডিসঅর্ডার তৈরি করে, কিডনিতে ডিসঅর্ডার তৈরি করে নিমের থেকে। ইয়েস, নিমের থেকে। এবং আমি যেটা বলছি, আমি আপনাদের দর্শকদেরকে বলবো যে এগুলো গুগলে চেক করতে, প্রচুর এভিডেন্স রয়েছে, ক্লিনিক্যাল এভিডেন্স রয়েছে নিম বেশি খাওয়াতে কি হচ্ছে ফর দ্য প্রলং ইউজ। যার ফলে যারা গাদা গুচ্ছে নিম খেয়ে যাচ্ছেন, হ্যাঁ, এমনটাও হতে পারে হাইপোগ্লাইসিমিয়ায় যেদিন কমে যাবে ব্লাড সুগার অতিরিক্ত, সেদিন 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রাণটাও চলে যেতে পারে। তাই তো হয়, এবং তখন কিন্তু বুক হাতরে কিন্তু কিছু করার থাকবে না। এবং আমরা ডাক্তাররা বারবারই ঘ্যান করতে থাকি যে আপনারা ডায়াবেটিস নিয়ে সচেতন হন, ডায়েট ঠিক করুন, প্রপার গাইডেন্স নিন, এইগুলো আমরা বলতে থাকি। আচ্ছা, আসি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিসে আমি আপনাকে বলছিলাম যে রিভার্স করানো বেশ। আচ্ছা স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা ফোন একটু নিয়ে নি, বোধহয় কেউ আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আচ্ছা, আমি বসিরউদ্দিন সিং নিউটাউন থেকে বলছি। কোথা থেকে? নিউ টাউন? নিউ টাউন, হ্যাঁ। তা আমার হচ্ছে 10 বছর সুগার। সুগার তো প্রথম দিকে কন্ট্রোল থাকতো, এখন তো আর থাকছে না। তা আমি 2টো ট্যাবলেট ইউজ করছি, এবং HbC1 যেটা আছে ওটা আপনার লাস্ট মাসে করেছি 7.5-এর উপর এসে গেছে। ডাক্তারবাবু যদি একটু সাজেশন দেন। আপনার বয়সটা কত বলবেন? বয়সটা আমার এই 38। 38? কবে থেকে হয়েছে সুগার? 10 বছর হয়ে গেল। 18 বছরে ধরা পড়েছে। হলো কেন হঠাৎ হলো কেন? মানে আপনার মানে বাবার তো ছিল, জেনেটিকও বলতে পারেন। তারপর হয়তো লাইফস্টাইল এরকম টাইপ পরিশ্রম করা। আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করছি। স্যার বলুন। ওনার যে সমস্যাটা হয়েছে, মানে ওনার প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না। এই প্রপার ম্যানেজমেন্ট না হওয়ার কারণে, এবং 28 বছর বয়সের যুবক, বুঝতে পেরেছেন, যুব সমাজের মধ্যে ডায়াবেটিসটাকে এরকম ঢুকে গেছে। এই ফোনটা থেকে আমি বুঝতে পারলাম ওনার যেটা বেসিক দরকার, উনি A1 বলছিলেন, অ্যাকচুয়ালি উনি HbA1c-র কথা বলছিলেন। শুধু HbA1c ঠিক করলে কিন্তু ঠিক হবে না। আমি এখানেই আপনাকে বলতে চাইছিলাম যে আমাদের প্রোটোকলটা আমি কি ঠিক করি। মানে আমি নিজে একজন ডাক্তার প্লাস সায়েন্টিস্ট, আমার এতগুলো রিসার্চ আছে তো, এবং সবকটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক অ্যাপ্রুভড। আপনি চেক করলেই আমার নামটা আমার অনেক জার্নাল আপনি দেখতে পাবেন গুগলে। তো যাই হোক, তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম
যে আজকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয়, এটা তো সবাই জানে। তাহলে যদি ডায়াবেটিস হয়ে থাকে আমার, তার মানে আমার ইনসুলিন হয় শর্টেজ হচ্ছে, নতুবা বেশি হচ্ছে, কিছু একটা তো ব্যাপার হচ্ছেই। সোর্সটাকে তাহলে সোর্সে হচ্ছে কি আমার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কে না বিটা সেল বানায় হচ্ছে কি ইনসুলিন, বিটা সেল জেনারেট করে ইনসুলিন। তাহলে আমার ট্রিটমেন্টটা কোথায় করা উচিত? একদম যেখান থেকে সোর্সটাকে। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থার মধ্যে অনেকে হয়তো করেন, অনেকে হয়তো করেন না। হ্যাঁ, এটা ডিপেন্ডস যার যেরকম মেথোডোলজি, আমি কাউকেই ভুল বলবো না, কিন্তু আমার মেথোডোলজি এটাই যে রুটে গিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে, রুটে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। রুটে গিয়ে ট্রিটমেন্ট করলেই যখন প্যানক্রিয়াস রিভলভ করবে, বিটা সেল রিভলভ করবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কম হবে, তখনই কিন্তু অর্গানিক ইনসুলিন সেলে সিক্রেট হতে পারবে এবং বাইরে থেকে কোনো ধরনের এক্সোজেনাস ইনসুলিন বা অন্য কোনো মেডিসিন যেটা বলা হয় সেটা কিন্তু নেবার দরকার পড়বে না। বাড়িতে যেমন জংলি গাছ জন্মায় যখন, তখন কাঁচি দিয়ে ওপরের মাথাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, আবার সেটা বেড়ে আসছে, কিন্তু ওটাকে যদি গোড়া থেকে টেনে ফেলে দেওয়া যায়। একদমই তাই, হ্যাঁ তাই না? একদমই তাই। এবং তার জন্য দরকার হচ্ছে গিয়ে প্রপার মনিটরিং, কারণ পেশেন্টরা যদি একটু উদাসীন হন তাহলে কিন্তু এই ডায়াবেটিস, কিডনি ডিসঅর্ডার থেকে শুরু করে হার্টে ডিসঅর্ডার সব কিছু করায়। এবং নট অনলি দ্যাট, ব্লাডে আমরা যে আমাদের যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম জমে ক্যালসিফিকেশন হয়ে ব্লাড ঘন হয়ে যায় এবং ব্লাডে প্লাক হয় এবং সেই প্লাকই কিন্তু হার্ট অ্যাটাক ডেকে আনে। অর্থাৎ এবং তার সঙ্গে কিডনির কথাটা কিন্তু এখনো আপনি আনেননি, আমি আপনার প্রশ্ন রাখবো। আমি একটা দর্শকের ফোন নিই। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর মহিশাল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আমার সুগার হচ্ছে যে খালি পেটে 180, খালি পেটে আর হচ্ছে 180, আচ্ছা, আর ভরা পেটে হচ্ছে যে 230। কবে লাস্ট দেখেছেন? লাস্ট দেখেছি আজ 3 দিন হলো, 4 দিন হলো আগে দেখেছি। ওষুধ কটা খাচ্ছেন সারাদিনে? ওষুধ একটাই খাচ্ছি, জোটেনেম বলে 500 চেন। হ্যাঁ, কবে হয়েছে? বয়স কত? বয়স হয়েছে 62, আজ 7-8 বছর হলো সুগার হচ্ছে। পরিবারে কারোর ছিল? আমার বাবার ছিল। F2 পেয়েছে। সঙ্গে থাকুন। আমি আপনাদের প্রত্যেককে বলবো, যারা যারা যোগাযোগ করেছেন, আমার নিম্নোক্ত নাম্বারে অ্যাপয়েন্টমেন্টস আছে, অ্যাপয়েন্টমেন্ট সেটা একটু ডিটেইল বলতে হবে আপনাকে। হ্যাঁ, ওইখানে আপনি যোগাযোগ করলেই পারবেন। আর মেন ব্যাপার হচ্ছে কি, আপনার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা ওনার অনেক বেড়ে গেছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স চেক করার জন্য যে টেস্টটা হয়, সেই টেস্টটা উনি এতদিন করেননি, বা উনি যে রকমভাবে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে দিয়ে গেছেন, সেই ট্রিটমেন্ট প্রোটোকলে কেউ হয়তো ওনাকে সাজেস্টও করেনি। আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনি হোমা আইআর বলে একটা টেস্ট হয়, HOMA, আইআর মিনস ইনসুলিন রেজিস্ট্যান্স। এই হোমা আইআর টেস্টটা ফাস্টিংয়েই নিতে হয়। আপনি হোমা আইআরটা টেস্ট করলেই বুঝতে পারবেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আছে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে থাকার কারণে আপনার খাবার পরেও এই খাবার আগেই আপনার কিন্তু সুগার অনেক বেড়ে থাকছে, কারণ রেজিস্ট্যান্সটা বেড়ে আছে এবং খাবার পরেও কিন্তু সুগার বাড়ছে। আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবুকে, আমি গড়িয়া বোড়াল থেকে বলছি, সুমনা পাল। আমার এই 14 বছর ধরে ডায়াবেটিস আছে ডাক্তারবাবু। এখন HbA1c না একটু বেশি আছে, 8.2। এখন কত? আর আপনার 8.2 মানে HbA1c। আর এমনি পিবিটা 300 আছে, ফাস্টিংটা মানে 110। আর আপনি একটা বললেন না হোমা আইআর, ওইটা না ইনসুলিন রেজিস্টার আর সি পেপটাইড প্রোটিনটা করিয়েছিলাম। বাহ, খুব ভালো। কি রেজাল্ট এসছে? হ্যাঁ হোমা আইআরটা বলছি, দেখুন অ্যান্সার পাবেন। আর ইনসুলিন ফাস্টিং 10.32, 10.32। নর্মাল কত থাকে? নর্মাল তো আপনার লেখা রয়েছে 3.21 থেকে 16.32। হ্যাঁ, আপনার কত আছে? 10.32। হ্যাঁ, দেখেছেন। আচ্ছা, আপনার বিটা সেল পার্সেন্টেজ কত আছে? স্যার আমি বিটা সেলটা বুঝতে পারছি, ইনসুলিন ফাস্টিং লেখা রয়েছে। ইনসুলিন ওটা ফাস্টিং সিরাম ইনসুলিন আপনি যেটা বলছেন। আমি হোমা আইআর বলছি। আর সি পেপটাইড কত আছে? হ্যাঁ বলছি সি পেপটাইডটা। বাহ, এটা দিব্যি চিকিৎসা হয়ে যাচ্ছে।
অ্যামাইনেস লাইসেসটা করিয়েছিলাম। আপনি সি পেপটাইডটা বলবেন। সি পেপটাইডটা বেশি আছে, 3 ব্যাস বুঝে গেছি, ছেড়ে দিন। তাহলে কি প্রবলেম পেলেন ওর? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি ওনার ইনসুলিনের পাওয়ার নেই। ওনার ইনসুলিন যেটা শরীর থেকে বেরোচ্ছে সেটা ইনসুলিনটা পাওয়ার খুবই কম, যে কারণে ওই ইনসুলিন বডি থেকে বেরোনোর পরেও কাজ করতে পারছে না। এবার সেই পাওয়ার বাড়াবার জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্টের দরকার পড়ে, যেগুলো রিসার্চ বেসড। ঠিক আছে, আমি দয়া করে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি খুব সিরিয়াসলি এই রোগটাকে আপনি কন্ট্রোলে আনতে চান, দেখুন ফার্স্টে কন্ট্রোল তারপর রিভার্স। ঠিক আছে, যদি আনতে চান ইউ জাস্ট ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি। আর আমি প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী, মানে আমি লাস্ট উইকটায় আমি প্রচণ্ড আপনাদের ফোন এসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং কথা হচ্ছে কি আমি একটু বাইরে ছিলাম, হ্যাঁ, যে কারণে আমি মানে অ্যাপয়েন্টমেন্টগুলো শিডিউল করতে পারিনি, তার জন্য আমি 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 দুঃখিত। এবং আমি এখন এয়ারপোর্ট চেম্বারে থাকবো, তো আমাকে আপনার সংস্থার নামটা হচ্ছে গিয়ে পানিনি হেলথ কেয়ার। তো হ্যাঁ, তো পানিনি হেলথ কেয়ার এখন আপাতত এয়ারপোর্টে না, এখন আমার এয়ারপোর্টেও রয়েছে, আমার দিল্লি সিআর পার্কেও আছে। দিল্লি সিআর পার্কের লোকেদেরকে একটু আলাদা করে বলে দিন। হ্যাঁ, দিল্লি সিআর পার্কে যারা দেখাতে চাইছেন তারা দিল্লি সিআর পার্কে আমি বসি, হ্যাঁ, ওখানেও আমার চেম্বার আছে। ঠিক আছে, ওখানেও আপনারা দেখাতে পারেন, ওখানেও অনেকে ফোন করেছিলেন আপনারা। তো ওখানে আমি কিন্তু আপনি ফোন করে বুকিং করলেই আপনি জানতে পেরে যাবেন যে আমি কবে আসছি, কি বৃত্তান্ত, এবং বুকিং করলে আপনারা এই সমস্ত ডিটেলসগুলো জানতে পেরে যাবেন। অ্যাকর্ডিং টু দ্যাট সিআর পার্ক একদম মেট্রো স্টেশনের সামনেই। হ্যাঁ, আর কলকাতার আমি বসি, এখন এখানে বসছি। আর টালিগঞ্জেরটাও আমি বসবো। আসলে আমার একটুখানি সময়ের একটুখানি গন্ডগোল হচ্ছে, কারণ অনেকগুলো কাজ আমাকে একসাথে করতে হয়, রিসার্চের কাজ এবং অনেকগুলো। তো যে কারণে আমার এয়ারপোর্টটা এখন ফ্লেক্সিবল রয়েছে, ওই জন্য আমি এয়ারপোর্টে বেশি বসছি। যাই আমি টালিগঞ্জেও যাই, কিন্তু খুব কম যেতে পারি, হয়তো 2 মাসে একবার, কিন্তু এখানে আমি থাকি, এয়ারপোর্টে আমি থাকি। হ্যাঁ, যাই হোক, সেটা আপনারা দেখবেন যে নিচে পানিনির যে ফোন নাম্বার যাচ্ছে, এই আমার ঠিক হাতের নিচে, এখানে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নিন। যেটা সমস্যা আপনি তো দেখলেন 3টে ভ্যারাইটি। একজন 28 বছর বয়সেই সুগার হয়ে রয়েছে, 62 বছর বয়সে। 62 বছর বয়সের থেকে ডেঞ্জারাস হচ্ছে 28 যা কিডনি, যেটা ছুলাম না এখনো পর্যন্ত। তো এটার পরে তো কিডনি ছবে একদম একদম। এবং অন্যান্য ডাক্তারবাবুরাও সাধারণত কিডনি টেস্ট করে থাকেন এবং লিভার টেস্ট করে থাকেন। আবার বোধহয় ফোন রয়েছে। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি হাওড়া শ্যামপুর রাজনগর থেকে হারধন চক্রবর্তী বলছি। আমার স্ত্রী বয়স 42 বছর, ওনার সুগার ডায়াবেটিস ধরা পড়েছে আর 10-12 বছর হলো। তো আমার স্ত্রী। আচ্ছা, ওনার বয়সটা হচ্ছে 42। হ্যাঁ। আপনার বডি ওয়েট কত? না, ওনার স্ত্রী। ও আচ্ছা, আমার স্ত্রী। হ্যাঁ, স্ত্রীর বডি ওয়েট কত? বডি ওয়েট এখন হচ্ছে 60 কিলো। হাইট কত? হাইট 5 ফুট। 5 ফুটে 60 কিলো যথেষ্ট বেশি। আচ্ছা, ওনার হচ্ছে ইন্টারেস্ট মানে জরায়ু টিউমার হয়েছিলেন এই 6 মাস আগে, অপারেশন করা হয়েছে। এখন পা থেকে কোমর পর্যন্ত খুব যন্ত্রণা হয়, কি করব? এটা তো আপনাকে ডিটেল রিপোর্ট করাতে হবে, এবং রিপোর্ট করিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি এর রাস্তা বলে দেবো। আমার মোস্ট প্রবলি নিউরোপ্যাথিক প্রবলেমস আছে ওনার। ব্যথা কমে যাবে, চিন্তা করবেন না। কারণ আমার কাছে যে বা যারা আসে ব্যথা ট্যাথা নিয়ে আসে, ব্যথাটা 80% ছেড়ে তারপর চলে যায়। চলুন কিডনিটা নিয়ে একটু। হ্যাঁ, কিডনি যেটা আমি বলছিলাম, কিডনি এবং লিভার এই দুটো হচ্ছে কি মেন অর্গানস, বুঝতে পেরেছেন? এবার ভালো করে ভাবুন, যখনই বডি ওয়েট পাশাপাশি থাকে, হ্যাঁ পাশাপাশি, যখনই বডি ওয়েট বাড়ছে তখনই তার মানে ফ্যাটটা বাড়ছে। ঠিক আছে, যদি ফ্যাট বাড়ে, আমি একটা থেকে আরেকটায় আসবো কিন্তু, ঠিক আছে, একদম কানেক্ট করিয়ে দেবো, একটু সময় দেবেন। দর্শকদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু শুনুন, হ্যাঁ, খুব মজার জিনিস। হ্যাঁ, তো কানেক্টটা করছি, দেখুন, যেই ফ্যাটটা বাড়ছে না, সঙ্গে সঙ্গে ফ্যাটটা কি হচ্ছে, ব্লাডকে ঘন করে দিচ্ছে। মনে করুন ব্লাডের মধ্যে আপনি যদি ঘি ঢেলে দেন, তাহলে কি হবে, ব্লাডটা মোটা হবে। তো ঠিক তেমনি ফ্যাট যত জমছে তত কিন্তু ব্লাডের মধ্যে আসছে, এবং সেই ব্লাড কিন্তু লিভারে যাচ্ছে, এবং লিভারে গিয়ে সেই ফ্যাট কিন্তু প্রেসিপিটেট করে যাচ্ছে, মানে জমা পড়ে যাচ্ছে। হচ্ছে গিয়ে স্টেটোস্টেটিস স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 1 and স্টেজ 2 and স্টেজ 3।
প্রায় রিকভারেবল, কিন্তু স্টেজ 4 হচ্ছে গিয়ে সিরোসিস অফ লিভার। আর যেটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এটাকে আমরা বলছি ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এটা তবু মানে নিস্তার পাওয়া যাবে। তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে লিভার খারাপ হচ্ছে, যেই লিভারটা খারাপ হলো এবার সেই লিভার আর জমাতে পারছে না অশুদ্ধি, এবার সে কি করবে, সে সঙ্গে সঙ্গে ঠেলে দেবে, বলবে যা শরীর থেকে বেরিয়ে যা, তোকে আর আমি নিতে পারছি না, আমি আর তোকে দেবো না, আমি আর নিতে পারছি না, আমি অলরেডি ফুল হয়ে গেছি। হ্যাঁ, তখন সে ছেড়ে দিল। সেই নোংরাগুলো তখন কোথায় যাবে, শরীর থেকে বেরোতে চাইবে। তাহলে বেরোতে গেলে সবার আগে কিডনি দাঁড়িয়ে আছে তার ফিল্টার নিয়ে, কিডনি দাঁড়িয়ে আছে তার ফিল্টার নিয়ে, যে ভাই তুমি ঢোকো আর বেরো, হ্যাঁ তোমাকে আমার ফিল্টার হয়েই বেরোতে হবে। তাহলে সেইখানেই দাঁড়িয়ে আছে ইজিএফআর, হ্যাঁ গ্লোমেরুল ফিল্টারেশন রেট। এই ইজিএফআর ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। কেন না, নোংরা যুক্ত কাদা যুক্ত যদি জল আপনার একটা সূক্ষ্ম ছাঁকনির মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে, সেই ছাঁকনির মুখগুলো বন্ধ হয়ে যাবে। তো এই যে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ইজিএফআর কি হবে, অটোমেটিক্যালি সেটা বেরোনোর রাস্তা থাকছে না, এবং কিডনি ধীরে 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 ড্যামেজ হতে থাকবে। এবং একটা সময় ঈশ্বর আমাদেরকে, অনেকেই বোঝেন না, ঈশ্বর আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন, মানে একটা হলেই চলে যায়, কিন্তু একটা সাপোর্টে দিয়ে দিয়েছে, লাংসও দুটো দিয়েছে, বলে না বাবা একটা থাক, আর একটা যদি দরকার লাগে তো নিয়ে নিবি। তো ঠিক তেমনি কিডনি কিন্তু আমাদেরকে দুটো দিয়েছে, তো একটা যেহেতু বন্ধ হয়ে যায় তখন আরেকটার উপর চাপ বেড়ে যায়, এবং ওই চাপ তখন ওই কিডনিও নিতে পারে না, কিডনি ফেলিয়ার। ডক্টর স্যার দত্তর কাছে কিন্তু যে কোনো রোগের ব্যাপারেই কনসাল্ট করতে যেতেই পারেন। আমরা যদিও আজকে ব্লাড সুগার নিয়ে আলোচনা করছি, কিন্তু কিডনিতে ঢুকে গেছি, আপনারা তো বুঝতেই পারছেন। কে বলতে পারে পরের দিন হাই প্রেশার নিয়ে আলোচনা করবো না। সুতরাং একদম হাই প্রেশারও হয় তো, এবং অস্টিওআর্থারাইটিসও হয়। না, আমি আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। আচ্ছা আমার স্যার 32 বছর ধরে সুগার। আপনার বয়স কত? আমার বয়স এখন 67। আমি 2009 সাল থেকে আমার ইনসুলিন স্টার্ট হয়েছে। আমি এখন নিউম্যান নিচ্ছি, সকালে নিচ্ছি 28, রাত্রিরে নিচ্ছি হচ্ছে আপনার 24। হ্যাঁ, আর মেটফর্মিন 1000 দুবার করে খাচ্ছি। কিন্তু আমার হচ্ছে পাটা সমানে না, পায়ের পাতা সমানে সিভিল করে, আমার হাঁটার ডায়াবেটিক নিউরোপ্যাথি, আমার হাঁটার স্টেবিং গুলো একটু পুরোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। প্রেসার চেক করিয়েছেন? হ্যাঁ, প্রেসারটা ঠিক আছে, কেন প্রেসারটা যেহেতু আমি তেলমা 40 খাচ্ছি, ঠিক নেই, ঠিক থাকলে তেলমা খাবেন কেন? একদমই তাই। আমি একটু বলে দিই, এইখানেও একটা গন্ডগোল আছে, আপনি শুনুন তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে ইনসুলিন যদি বেশি শরীরে বেড়ে যায়, মানে ধরুন আমাদের ইনসুলিন কম বেরোচ্ছে কি বেশি বেরোচ্ছে সেটা চেক করা হলো না, যেটা আমি বলি যে ফাস্টিং সিরাম ইনসুলিন করাতে অনেকেই করেন না। তো এতে কি হয়, আমি ইনসুলিন কত বেরোচ্ছে আপনি জানেন না, কিন্তু বাইরে থেকে আপনি এক্সোজেনাসলি ইনসুলিন দিয়ে যাচ্ছে। ইনসুলিনটা কি, ইনসুলিনটা একটা হরমোন, গ্রোথ হরমোন, যেটা গ্রোথ করায়, তাই না? তো ইনসুলিন অতিরিক্ত নেওয়ার কারণে আর একটা রোগ তৈরি হয়ে যায়, দ্যাট ইজ কল হাইপার ইনসুলিমিনিয়া। শরীর ফুলতে থাকে, কারণ ও সেলকে বাড়িয়ে যাবে, সেলকে গ্রোথ করাবে, সেল যত গ্রোথ হবে তত আপনি মোটা হতে থাকবেন, এবং মোটা হতে হতে আপনি যে বলছিলেন না কিডনি, ওটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং চোখের যে প্রবলেম ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস থেকে রেটিনায় প্রবলেম, গ্লুকোমা, ঠিক আছে? এবং ডায়াবেটিস থেকে নিউরোজনিত যে সমস্যা সেইটা হয়ে গেল ডায়াবেটিস নিউরোপ্যাথি। তার মানেটা কি, ডায়াবেটিস একসাথে কিন্তু অনেকগুলো ডিজিজকে নিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে গিয়ে ডায়াবেটিস যদি রিভার্স করে যায় তাহলে কিন্তু নিউরোপ্যাথি কিন্তু রিভার্স করে না। তাহলে দরকার হচ্ছে গিয়ে ডায়াবেটিস রিভার্সালের সাথে সাথে নিউরোপ্যাথিক প্রবলেমটাকেও কন্ট্রোলে নিয়ে আসা, তবেই কিন্তু প্রপার রিভার্সাল হবে, প্রপার সুস্থতা ফিরে আসবে আপনাদের জন্য। একটা জিনিস আমি কিছুতে বুঝি না, যে অনেকেই হয়তো 20 বছর ধরে ঘুমের ওষুধ খান, অর লাইক দ্যাট, ঘুমের ব্যাপারটা একটু ঢুকছে এই কারণে, কারণ এইসব রুগীরা ঘুমের ওষুধ খুব খায়। ঘুমের ওষুধ তো রেগুলার কোর্সে খাওয়াটা একদম খুবই ক্ষতিকারক। তো সেটাকে কি মনে করেন? একদম দেখুন, তার কি কোনো সাইড এফেক্ট আছে? একদম 100%। এটা পরবর্তী ক্ষেত্রে যদি আপনার প্রয়োজনের থেকে যদি বেশি আপনি ঘুমের ওষুধ খেয়ে নেন, তাহলে আপনার নার্ভ ডিসঅর্ডার হওয়া শুরু হবে।
আপনার নার্ভ ডিসঅর্ডার হওয়া কিন্তু শুরু হবে, এবং নার্ভ যদি ডিসঅর্ডার হয় পার্কিনসন পর্যন্ত যেতে পারে, হাত পা এরকম থত করে কাঁপবে, এই লেভেলেও যেতে পারে। মানে যে কারণে অতিরিক্ত ঘুমের ওষুধ, কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। কনস্টিপেশন তো মারাত্মক প্রবলেম হয়, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে। তবে ডায়াবেটিস নিয়ে সচেতন হওয়াটা খুব জরুরি। আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, জোড়হাত করে একটাই কথা বলবো যে আপনারা ডায়াবেটিস নিয়ে সচেতন হন, কিন্তু ভয় পাবেন না। তাহলে আমাদের বিষয়বস্তুগুলো দাঁড়াচ্ছে মূলত ডায়াবেটিসকে কেন্দ্র করে, তার পাশাপাশি যেগুলো আমরা ধরলাম সেগুলোর মধ্যে প্রথম গেল লিভার, একদম, তারপরে গেল কিডনি, তারপরে চলে আসলো যে মাত্রাতিরিক্ত ইনসুলিনের এফেক্ট, গুড ব্যাড। প্রেশারের লোককে দেখলাম, এবং প্রেশারের ব্যাপারেও মুশকিল আছে। প্রেশারের ওষুধ নিয়মিত খাচ্ছেন, হয়তো কোনো পার্টিকুলার 0.5 খাচ্ছেন একটা, বা ওটা বেড়ে যাবে না, বাড়ার ব্যাপার নেই, হয়তো তিনি ঠিক আছেন, 10 বছর ধরে ওটাই খেয়ে যাচ্ছেন, পাটা ফুলে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে যখন আপনি ম্যানেজ করে যাচ্ছেন না, আপনি তো এটা অ্যাবনর্মালি ম্যানেজ করছেন, ঠিক আছে? এবার সাইলেন্টলি আপনাকে অন্যান্য শরীরে আপনার অন্য কোনো অটো ইমিউন ডিসঅর্ডার অলরেডি কিন্তু দানা বাঁধা শুরু করে দিয়েছে। এই যে অটো ইমিউন ডিসঅর্ডার দানা বাঁধা শুরু করে দিয়েছে, এই অটো ইমিউন ডিসঅর্ডারের জন্যই আপনার হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, যে কারণে আপনার পা ফুলে যেতে পারে, হতে পারে ব্যথা বেদনা বেড়ে যেতে পারে, অস্টিওআর্থারাইসিস হতে পারে, আচ্ছা স্পন্ডেলাইসিস হতে পারে, পিঠে ব্যথা বেড়ে যেতে পারে। তো একটা কিন্তু একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। এই কানেকশন পয়েন্টটাকে যদি কেউ ধরতে পারে আর যদি কেউ বুঝে তার উপর ট্রিটমেন্ট করতে পারে, আমরা সেই জন্যই এমনভাবে আমার সাপ্লিমেন্টগুলো ডিজাইন করা মাল্টি ফাংশনাল, মানে একটা দিকে কিন্তু অনেকগুলো কাজ হয়। আচ্ছা, একটা জিনিস শুনছিলাম স্যার দত্ত, সেটা হচ্ছে যে অনেকের স্পন্ডিলাইটিস থাকে, স্পন্ডিলাইটিসটা অনেকের কোমরের থেকে নিচের দিকে যায়, সাইটিকাও আসে। হ্যাঁ, সাইটিকাও হতে পারে। আমাদের ঘাড়ের ব্যথাটা আমরা রিয়েলাইজ করতে পারি, বা পিঠের ব্যথাটা আমরা দেখতে পারি। কোমরের ব্যথাটা হয়তো সেরকমটা, বা পায়ের এদিকে যে স্পন্ডিলাইটিসের যে অংশটা রয়েছে সেটা, কিন্তু পায়ের নিচে ব্যথাটা তো বেশি না, হয় কেন? পায়ের নিচে না, সেইটা দেখা যাচ্ছে পাটা ফুলছে। তখন অনেকেই বলছেন যে তোমার মধ্যে কিন্তু আরেকটা জিনিসেরও অভাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের। ইজ দ্যাট ট্রু? হ্যাঁ, দেখুন ক্যালসিয়ামের অভাব তো আছেই, এই জন্যই আমি আপনাকে বললাম আমরা প্রপার টেস্ট করে দেখি যে ক্যালসিয়াম, আপনি আবার শুধু ক্যালসিয়াম হয়তো আপনার কম আছে বেরোলো, আপনারা তো টেস্ট করে বেরোলো যে আপনার ক্যালসিয়াম কম আছে, কিন্তু দেখা গেল আপনি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিলেন, দেখা গেল তাতেও কোনো কাজ করলো না। কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ভিটামিন ডি ছাড়া, ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট ছাড়া ক্যালসিয়াম কিন্তু অ্যাবজর্পশন খুব কমে যায়। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে, রোদে গিয়ে বসলো কিছুক্ষণ, না, এইবার দেখা গেল তাতেও হচ্ছে না, খেতে পারবে না। ধরুন আমি, তাতেও হচ্ছে না, যেহেতু আপনি ন্যাচুরোপ্যাথির ব্যাপারটার উপর স্ট্রেস দেন, না ন্যাচুরোপ্যাথি, আমি তো ওই জন্যই বলছি যে দেখুন আমাদের সব কিছুর দিক থেকে আমাদের ন্যাচুরোপ্যাথিটা হচ্ছে গিয়ে মেন, সেই জন্যই আমি বললাম। তাহলে গিয়ে তো হয়তো দেখা গেল তার হয়তো দেখা গেল রোদে হয়তো দেখা যাচ্ছে তার প্রপার ভিটামিন নিতে পারছে না, তার শরীর ত্বক নিতে পারছে না। বসলেই হয়, কিন্তু বসলেই যে সবার শরীর নিতে পারবে তার কোনো মানে নেই। এখানেও কিন্তু ওই আগে আমি আপনাকে এর আগের বারও বলেছিলাম নিউট্রাজেনেটিক্স, নিউট্রাজেনোমিক্স। হ্যাঁ, মানে আপনার যদি ডিএনএতে ইম্পেয়ার হয়ে থাকে আপনার, সেইটা কিন্তু আপনার এখানেও রেপ্লিকেট করতে পারে, এবং আপনি সেক্ষেত্রেও এই একই সমস্যা কিন্তু হতে পারে। এবং এক্ষেত্রে আপনার দরকার কি, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট বাড়ানো, মানে ম্যাগনেসিয়াম দরকার। ম্যাগনেসিয়াম বাড়লে তবে ভিটামিন ডি অবশ্যই বেশি হবে। এটাও তো আমি শুনেছি যে ক্যালসিয়াম খাওয়া ভালো, মাত্রা ছাড়া ক্যালসিয়াম হলে খুব ডেঞ্জারাস। অতিরিক্ত, এই যে আপনাকে কিছুক্ষণ আগে আমি কি বলছিলাম যে ক্যালসিফিকেশন হয়ে যায়, যে একদম মেপে ক্যালসিয়াম খেতে হবে, একদম মেপে ক্যালসিয়াম। এবং অনেক ডাক্তারবাবুরাই বলেন যে রোজ খেও না, অল্টারনেট ডে খাও। না, অল্টারনেট ডে, আমি কথা বলছি না, এটা ডিপেন্ড করে হচ্ছে কি বডি ওয়েটটা কেন। এটা যদি পাতলা ছেলেকে আপনি যদি বলেন অল্টারনেট ডে খেতে, একটা রোগা পেকপেকে ছেলেকে যদি আপনি বলেন অল্টারনেট ডে খেতে, তারও তো ক্যালসিয়ামটা বেড়ে যাবে শরীরে। তার রক্ত কতটুকু আছে, তা খাবেটা কি? কথাটা বুঝতে পেরেছেন? এক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস, তার বডি ওয়েট কি, আপনি সাজেশন হিসেবে বাড়িতে কি খাওয়া, আমি একটাই কথা বলবো, প্রত্যেককে জলটাকে আগে চেঞ্জ করুন। জল
কারণ আমাদের বডি হচ্ছে গিয়ে প্রচণ্ড অ্যাসিডিক, এবং যে কারণে ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি, যে কারণে শরীরে ব্যথা বেদনা সবকিছু বেশি। তাই আমি প্রপার সমস্ত দর্শককে আমি একটাই কথা বলবো, প্রথমে আগে জলটা চেঞ্জ করুন, এবং জলটার জন্য আমি একটা ছোট্ট প্রসেস বলছি, এটা আপনারা বাড়িতে করলে আপনারা দেখবেন অনেক সুস্থ থাকবেন, অনেক সুস্থ থাকবেন। প্রথমে একটা ওই 5 লিটার একটা মাটির কলসি নেবেন, যার মধ্যে ওই কল লাগানো আছে। মাটির কলসি অবশ্যই নিতে হবে, এবং তার মধ্যে যে কোনো একটা তামার পাত্র বেশ ভালো করে মেজে পরিষ্কার করে, হ্যাঁ, যাতে কপারের হয় না, আমাদের অনেক কিছু কোষাকুচি থাকে বাড়িতে, তো ওটা ঢেলে দিতে হবে, ওর মধ্যে রেখে দিতে হবে। এবং তার মধ্যে আরো ওয়াটার দিতে পারেন, আরো ওয়াটার দিতেও পারেন, এমনি ওয়াটারও দিতে পারেন। যদি কারোর পুকুরের জল থাকে তো ওটাকে একটু ফুটিয়ে সাদা অংশটা ফেলে তারপরে জলটা আপনি ওর মধ্যে দিতে পারেন। সেই জলটা দিলেন, তারপরে যেটা লাগবে আপনার একটুখানি তুলসী পাতা, মানে 1 লিটার জলে 8টা তুলসী পাতা, মানে 5 লিটার জলে 40টা তুলসী পাতা আপনি দেবেন 40, এবং তার সাথে পুদিনা পাতা কিছুটা, 1 বান্ডিল মতো পুদিনা পাতা ওর মধ্যে ফেলে দিন 5 লিটার জলে, এবং তার সাথে একটা করে যেটাকে বলে আমরা শশার ছাল ছাড়াবেন না, গোটা গোটা করে কেটে ওর মধ্যে ফেলে দিন, ঠিক আছে। আর লেবু, মানে 5টা তালে শশা ফেলবেন 5 লিটার জলে, আর তার সাথে লেবু হচ্ছে কি 2.5টে লেবু, অর্ধেক করে লেবুটা কাটবেন, কেটে রস না চিপে ফেলে দিন। এবার এই অবস্থায় জলটা যদি 12 ঘন্টা থেকে যায়, ওই জলটা আমরা টেস্ট করে দেখেছি, এটা কিন্তু আমার ল্যাবে টেস্ট করা, প্রায় 8 to 8.5 pH এর কাছাকাছি চলে যায়। স্যার আজকে তো আর হাতে সময় নেই, আমরা ওই জলটা খাক। আমরা ডক্টর দত্তকে নিয়ে আবার ফিরবো, কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।